বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা বরাবর দেখে এসেছেন ইতিহাস, এবং ইতিহাসের সাথে সাথে আমাদের রানীগঞ্জের নাম যারা রোশন করে চলেছেন, সুনাম অর্জন করে চলেছেন, তাদের বাড়িতেও আমরা পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা আছি কুমার বাজারে, এবং কুমার বাজারের যে এই গলি দেখছেন, এই গলিতে যে বাড়িটি এখন আপনাদের দেখাবো, সেই বাড়িতে এক সময় উস্তাদ রসন আলী খাঁ থেকে বিশিষ্ট তবলা বাদক পান্নালাল সাঁতরা, সেই সব মানুষজন শিল্পীরা কিন্তু বাড়িতে ছিলেন। এখন যিনি রানীগঞ্জের আমাদের স্বনামধন্য শিল্পী, রানীগঞ্জ নয় তথা বাংলা বিশ্বের বিভিন্ন প্রান্তে তার কিন্তু যাওয়া হয়ে গেছে, অনুষ্ঠান পরিবেশন করেছেন তবলা নিয়ে, এবং আর নাম বলার অপেক্ষা রাখেন। আপনারা সবাই চিনতে পেরেছেন, একটাই নাম, উজ্জ্বল রায়। সেই তবলার সঙ্গে উজ্জ্বল রায়ের একটা যে গভীর সম্পর্ক, এবং এই রানীগঞ্জ তার সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই আসা তার বাড়িতে। এবং তার প্রায় 50 বছর হতে চলেছে সঙ্গীত জীবন। যতদূর জানি 3 বছর বয়স থেকেই তবলায় হাতে খড়ি, এবং আরও ছোট বয়স থেকেই কিন্তু গান বাজনা একসময় করতেন। প্রচুর পুরস্কারে ভূষিত আপনারা দেখছেন, এবং উজ্জ্বল রায় সম্পর্কে বলার কিছু অপেক্ষা রাখে না। বাঘা মিউজিকের নাম আপনারা অনেকেই শুনেছেন, বহু পুরানো এই মিউজিক কোম্পানি আপনারা দেখছেন। তবলা লহড়া বলে উজ্জ্বল রায়ের কিন্তু বহু বছর আগে এই অ্যালবাম প্রকাশ পায়। এবং বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন তবলা লহড়া, যে অ্যালবামটি জার্মানির কোলন শহরে কিন্তু প্রকাশিত হয় অ্যালবাম, এবং তারপর কলকাতা থেকে আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়, 3 তাল, ঝাপতাল, রূপক তাল, তবলা লহড়া বলে। প্রায় 3খানা অ্যালবাম তার প্রকাশিত পেয়েছে, এবং সেই মানুষটার বাড়িতে আজ উপস্থিত হয়েছি। রানীগঞ্জের গর্ব সেই স্বনামধন্য ব্যক্তি উজ্জ্বল রায়ের কাছে তো যাব, কিন্তু তাকে যিনি জন্ম দিয়েছিলেন সেই গর্ভধারিণী মা, এবং সেই সারা বিশ্ব কাঁপিয়ে তুলছে, এবং তারই মা, আমরা তার মায়ের সঙ্গে কথা বলবো প্রথমে। আমি আর কি বলবো, সবাই যেটা ভালো বলে সেটা আমারও তো ভালো লাগে। ছেলে আমার যত উজ্জ্বলের যত নাম হবে, সেটা তো মায়েরই তো বুক খুলবে থেকে। মানে অনেক ছোটোর থেকেও ঠং ডিব্বা এরকম বালিশের উপরে বসে বাজাতো। আমাদেরও ভালো লাগতো। কত বয়স তখন? ওই 2-3 বছর। তখন তারপরে আমরা বললাম যে তাহলে ওকে তবলা দেওয়া হোক। তারপরে ওকে মাস্টার দেখিয়ে তবলা দেওয়া হলো। কিন্তু খুব কষ্টতেই ও বড় হয়েছে, অনেক কষ্ট করে ইয়ে করেছে। ওনার মা কিন্তু প্রায় চোখ দিয়ে জল গড়িয়ে আসার প্রায় দেখাই যাচ্ছে। সত্যিকারের যখন কোনো সন্তান সারা বিশ্বের দরবারে পৌঁছে দেয় নাম, সেখানে যে কোনো মায়েরই চোখে জল আসবে, এবং সেই চোখের জল কিন্তু খুব গর্বের, এবং আমাদেরও গর্বের যে আমরা এই রানীগঞ্জে সেই মানুষটাকে পেয়েছি। যে কোনো সফল পুরুষের পেছনে একজন মহিলার অবদান সব থেকে বেশি থাকে, এবং এক্ষেত্রেও উজ্জ্বল রায় আজকে বিশ্বজোড়া খ্যাতি। তার পেছনে কিন্তু যে মহিলার অবদান রয়েছে, আমরা সরাসরি তার কাছেই যাব, তার সহধর্মিনী। বৌদি, কী বলবেন আজকে বিশ্বজোড়া খ্যাতি এবং উজ্জ্বলদার সম্পর্কে যদি একটুখানি বলেন, কতটা আপনি গর্বিত? খুব গর্বিত, খুব ভালো লাগে এরকম হাজব্যান্ড পেয়েছি। আর উনি তো প্রায়ভাগই এখন রয়েছেন এদেশে, কিন্তু প্রায়ভাগই বিদেশে, সেই আজকে সুইজারল্যান্ড, কালকে চায়না, এরকম ঘুরতে হয়। এইটা আপনার কতটা ভালো লাগে, কিংবা কতটা আপনি সবসময় কি যেতে পারেন ওনার সঙ্গে? না না, সবসময় যেতে পারি না। আচ্ছা, গেলে ভালো লাগে। আমি পুরো মেনটেন করি যাতে ও যেতে পারে। আচ্ছা, চেষ্টা করি যাতে ও আরও এগিয়ে যায়। আচ্ছা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার অনেক ফিরতে দেরিও হয়ে যায়, সেক্ষেত্রেও আপনাকে সামলাতে। হ্যাঁ, তাতে আমার কিছু মনে হয় না যে না, ও একটু পড়ুক, আমি একটু কষ্ট করি, তাহলে তোকে তো এগাতে পারবে না ও। ওই জন্য ছবিটা দেখছেন, শ্রীরামপদ রায়। আজকে যার নিয়ে বলছি, উজ্জ্বল রায় বিশ্বজোড়া খ্যাতি, তাকে যিনি
অনুপ্রেরণা জুগিয়েছেন তার বাবা শ্রী রামপদ রায়। এবং যতটুকু জানি ভোরবেলা 4টা থেকে উনি ওনাকে জাগিয়ে তুলতেন তাকে রেওয়াজ করানোর জন্য। তো আজকে 21 বছর হয়ে গেল তিনি নেই, কিন্তু হয়তো উপরে তিনি আশীর্বাদ করছেন এবং খুব খুশি হয়েছেন যে বিশ্বের দরবারে রানীগঞ্জের নাম রোশন করে চলেছে উজ্জ্বল রায়। क्या बात क्या बात क्या बात। বন্ধুরা, এই সেই মানুষ আমাদের রানীগঞ্জের নাম গোটা বাংলা দেশ বিশ্ব জুড়ে সুনাম অর্জন করে চলেছেন। আমরা আজকে নিজেকে ধন্য মনে করছি যে আজকে পেয়েছি তাকে, শ্রী উজ্জ্বল রায়। তোমাকে স্বাগত জানাই গৌতমের সাথে। তোমাকেও। আচ্ছা দাদা, এই যে তোমার এই জার্নিটা সবাই আমরা জানতে চাই। তুমি তো আমাদের বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গেছো, সে চায়না হোক, সুইজারল্যান্ড, জার্মানি, কাতার, এমন কোনো জায়গায় বেলজিয়াম, সব দেশ ঘোরা হয়ে গেছে। এই জার্নিটা যতটুকু জানি তুমি 3 বছর বয়স থেকেই কিন্তু তবলা শুরু করেছিলে। একটুখানি যদি আবার কী করে তবলার প্রতি আকৃষ্ট হলে এগুলো যদি একটুখানি আমাদের বলো। প্রথমত হচ্ছে আমাদের যে বাড়ির ফ্যামিলি, যে গান বাজনারই ঘর, ছোট থেকে দেখে আসছি। বাবা, জেঠারা, দিদি সব গান বাজনা করছে। তো আমার মনে পড়ে আমাদের রানীগঞ্জে তখন খুব বড় বড় প্রোগ্রাম হতো, হোল নাইট, সারা রাত ধরে অনুষ্ঠান হতো এবং বাবা নিয়ে যেতেন আমাদের। মাঝপথে কখনো কখনো ঘুমিয়ে যেতাম। তো একটা অনুষ্ঠানের কথা আমার মনে পড়ে, মানে মনে পড়ে না ঠিক মানে পরে মা বাবার কাছ থেকেই শুনেছিলাম, কারণ তখন আমি খুবই ছোট, 3 বছর মনে হয়, 3 বছর বয়স। পণ্ডিত স্বপন চৌধুরী এসেছিলেন উস্তাদ আলী আকবর খানের সাথে, এবং পণ্ডিত স্বপন চৌধুরীর বাইনা শুনে আমার মানে ভেতরে কি হয়েছিল জানি না, সেই সময় ছোটো। সকালবেলায় আমি বাবাকে বলি যে বাবা আমি তবলা শিখবো আর এই ভদ্রলোকের কাছে আমি শিখবো। তো বাবা হেসেছিলেন, যে হতো এখানে থাকে না। তো বাবা, আমার মনে পড়ে যে সেই দিনেই কুঞ্চু কাকু আমাদের তার বাংলায় পুরনো, অনেক পুরনো তবলার দোকান, ওখান থেকে তবলা বায়া কিনে এনে দিল সেই দিনেই। এবং সেই দিনেই আমাদের এখানের স্থানীয় খুবই গুণী মানুষ একজন আছেন, শ্রী কিশোর ভান্ডারী, উনি আমার প্রথম গুরু এবং প্রথম শিক্ষা ওনার কাছ থেকে, এবং ওনার কাছে ভর্তি করে দিলেন। আমরা বুধুন্দা বলি, এবং খুব যত্ন নিয়ে মন প্রাণ দিয়ে আমাকে সেই 3-4 বছর বয়স থেকে শুরু হয় আমার তবলা শিক্ষা আর কি।
যেটা এখনও চলছে, এখনও আমি শিখছি, আমি এখনও শিক্ষার্থী। বর্তমান আমার যিনি গুরুজি উনি ওয়ার্ল্ড ফেমাস মানুষ, পদ্মশ্রী তালযোগী পণ্ডিত সুরেশ তালওয়ালকার, বোম্বেতে থাকেন, এখন পুনেতে আছেন। তো আমি পুনেতে বোম্বেতে গিয়ে এখনও ক্লাস করছি, যেখানে যখন ডাকেন করে যাচ্ছি আর কি, এই বয়সেও চলছে আর কি। তুমি তো মানে বিশেষ বিশেষ ঘরানা, মানে বেনারস ঘরানা, লখনৌ ঘরানা, সব ধরনের তোমার করা হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমি যার কাছে শুরু করেছিলাম কিশোর ভান্ডারী, উনি বেনারস ঘরানার মানুষ ছিলেন, এবং ওখান থেকে বেনারস ঘরানার তালিম পাই। তারপরে ওখান থেকে আমি বোধহয় সম্ভবত 4th ইয়ার বা 5th ইয়ার নিখিল ভারত সঙ্গীত পরিষদ থেকে পরীক্ষা দেওয়ায় ওই যত পরীক্ষার্থী ছিল তার মধ্যে সব থেকে আমার বেশি নাম্বার ছিল। এবং তখন আমাদের রবীন্দ্রভারতীর উপাচার্য ছিলেন ডক্টর রমা চৌধুরী, উনি আমাকে গোল্ড মেডেল দিয়েছিলেন। এবং আমার এখনও মনে পড়ে, আমার তবলা শুনে উনি বলেছিলেন যে এই ছেলেকে আর পরীক্ষা দেওয়াও না, হ্যাঁ, ওই যে পরীক্ষা ভিত্তিক এখন যে শিক্ষা ব্যবস্থার জন্য তৈরি হয়নি, হ্যাঁ, একে এমনি শিখতে দাও। এটা আমার মনে পড়ে। সেটা 1987 সাল, উনি আমাকে গোল্ড মেডেল দিয়েছিলেন, নিজে হাতে গলায় পরিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো সেখান থেকে শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমি আমাদের দুর্গাপুরের খুব গুণী মানুষ ছিলেন পণ্ডিত স্বপন চৌধুরীর সুযোগ্য শিষ্য পণ্ডিত অশোক মৈত্রর কাছে আমি শিক্ষা শুরু করি। ওখানে তো বহুদিন, প্রায় ওনার হোল লাইফ, মানে উনি যতদিন জীবিত ছিলেন, উনি 14 সালে 2014-তে ব্রেন স্ট্রোক করে মারা যান। তো ততদিন পর্যন্ত আমি ওনার সান্নিধ্যেই ছিলাম। এবং ওনার কাছে থাকাকালীনই, শিক্ষার্থী যখন ছিলাম তখনই উনি নিয়ে আসতেন পণ্ডিত স্বপন চৌধুরীকে। প্রত্যেক বছর উনি আসতেন স্বপন চৌধুরী, তখন উনি আমেরিকা থেকে আসতেন এবং আমাদের এখানে 6 দিন 7 দিন ধরে থাকতেন এবং আমাদেরকে তালিম দিয়েছিলেন। তারপরে উনি চলে যাওয়ার পর আরেক প্রবাদ প্রতিম শিল্পী, যাদের ছবি এখানে আছে পরপর, আমাদের পণ্ডিত স্বরাজ ভট্টাচার্য, যিনি উস্তাদ আফাক হোসেন খান সাহেবের শিষ্য ছিলেন, মানে শিষ্য এখনও আছেন, উনি হাওড়াতে বাড়ি। ওনার কাছে আমি তারপরে 2014 থেকে তালিম নিই। তারপরে লকডাউন শুরু হয়ে যায় এবং লকডাউনে উনি আস্তে আস্তে বাড়ান। অনুপ জালোটা জির কাছে, হ্যাঁ, সেই সময় ওই লকডাউনের সময় একটা গল্প আছে। সেই সময় অনুপ জালোটার সাথে আমার তো অনেক দিনের পরিচয়। আমার এক ছাত্র আছে পবন বানসাল, উনি অনুপজির সাথে বায়ান, ঝাঁসিতে বাড়ি, ঝাঁসি থেকে এখানে শিখতে আসে। মানে এই যে বাড়িটা দেখছো, এখানে বহু দূর থেকে মানুষ এখানে শিখতে আসে। বিদেশের বিভিন্ন শিল্পীরা প্রায় কদিন এখানে কাটিয়ে গেছেন এরকম? হ্যাঁ, বিদেশ থেকে অনেকে আমার কাছে, যেহেতু আমার জার্মানিতে স্টুটগার্টে আমার একটা স্কুল আছে এবং প্রত্যেক বছর আমি ওখানে প্রায়, আগে তো 6 মাস করে থাকতাম, এখন কমিয়ে দিয়েছি, এতদিন সম্ভব হয় না পরিবার ছেড়ে। তারপরে গত 4 বছর আমি 3 মাসের জন্য যেতাম। এরপর করোনার পর থেকে ওটা আরও কমে গেছে, এখন 1 মাসের জন্য যাই, 1 মাসের জন্য, এবং বাকিগুলো অনলাইনেই ক্লাস করে। তো এবং অনেকে আছে, কিছু আছে জার্মানিতে, নরওয়েতে, তারা এখানে আসে এবং এসে, যেমন জার্মানি থেকে কিছুদিন আগেই এসেছিলো 1 মাস আমাদের এখানে, আমার বাড়িতেই ছিল, 1 মাস থেকে চলে যায়। এমনি করে অনেকেই আসে বাইরে থেকে এবং এসে এখানে শিখে আবার চলে যায়। নরওয়ের একটা ছাত্র আছে আমার, খুব ভালো বাজায়, কানাডাতে আছে কিয়ান বলে, খুব নাম, এরকম প্রচুর আছে আর কি। তো যাই হোক, এই লকডাউনের গল্পটা আমরা জানি। হ্যাঁ, তো ওই লকডাউনের সময় একটা গল্প হলো। তো অনুপজি একবার আমাকে ফোন করে যে उज्जवल क्या कर रहे हो? और क्या अभी तो लॉकडाउन चल रहा है तो घर में बैठे हैं। তো মাঝে কিছুদিন ওই লকডাউন চলার পরে মাঝে কিছুদিন ঠিক হয়েছিল, নিয়ে আবার তারপরে লকডাউন শুরু হয়। ওই ঠিক যখন হয়েছিল তখন উনি একবার ফোন করলেন যে আমি তো প্রোগ্রাম নেই, তো চলে আও বোম্বে। তা আমিও বেরিয়ে পড়ি। তো তখন আমাকে অনেকে বারণ করেছিল যে এই সময় যাচ্ছি, তখন খুব ভয়াবহ অবস্থা, বাইরে গেলে কেউ ঢুকতে পারতো না, মানে এরকম আর কি, তাকে অন্য জায়গায় রেখে দিত, এরকম শুনেছিলাম। তো আমি অনুপজি ডেকেছে বলে আমি আর রামকৃষ্ণ ঘোষ, আমাদের বাঁশরার, আমার খুবই ভালো বন্ধু, ও গাজল গায় খুব ভালো, এই দুজনা আমরা বললাম চল, অনুপজি ডেকেছে, তুই তো অনুপ জালোটারের গান গাস, চল দুজনে মিলে ঘুরে আসি। তো এই লকডাউনে, তখন মহারাষ্ট্রে লকডাউন, মানে ওইখানে তখন করোনা বিশাল চলছে, সবাই বারণ করছে যে আস না, গেলে মারা পড়ে যাবি। আমি ধর কিছু হবে না, যাই। আর অনুপজি ডেকেছে। তো বোম্বেতে নামার পরেই আমাকে পুলিশে ধরে নিল। কোথা থেকে এসছেন? না, পশ্চিমবঙ্গ থেকে।
কী ব্যাপার হ্যানা তেনা। যখনই আমি অনুপজির নাম করলাম ওখানে তো সবাই ওনাকে অন্যভাবে দেখেন, তো অনুপজি ডেকেছেন যখন বললাম যে আরে উনি ব্যবস্থা করে দিলেন গাড়ি টাড়ি একদম অনুপজির ঘর পর্যন্ত। তারপরে অনুপজির ঘরে গেলাম এবং সেই দিনটা ওনার বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম, ছিলাম, অনেক গান বাজনা হয়েছিল। আবার পরের দিন আবার ব্যাক করি আর কি আমরা। তো শুনতে পাচ্ছেন আমাদের রানীগঞ্জ শহরে এরকম মানুষজনও আছেন যারা বিশ্বের দরবারে এক একটা দিকপাল মানুষ, তারা ফোন করে ডাকছেন আমাদের রানীগঞ্জের ছেলেকে। এবং আমরা একটুখানি জানতে চাইবো যে দাদা, এই যে বিশ্বের দরবারে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের এই ভারতীয় কালচার তুমি যে তুলে ধরছো এরা, এবং তার সঙ্গে আর একটা ব্যাপার আমি জুড়ে আপনাদের জানাই যে বছরের প্রত্যেক বছরই কিন্তু উজ্জ্বলদা এক একটি জায়গায়, যেমন খুব ভাইরাল হয়েছিল সেই ভিডিও, পুরীর সমুদ্রের ধারে প্রায় 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে একসঙ্গে ওয়ার্কশপ। তো এই যে মেসেজগুলো কি বোঝাতে, মানে কি জানাতে? হ্যাঁ, আমি ওইটা মাঝে মাঝেই করি ছাত্রদের, কারণ আমার বিভিন্ন জায়গায় ছাত্র আছে, তো যেমন রানীগঞ্জ, দুর্গাপুর, কলকাতা, পাকিস্তানও আছে, পাকিস্তান বিদেশে তো আছে বিভিন্ন জায়গায়, দিল্লি, পুনে, বোম্বে। এবার আমি কি করি, বছরে একটা গেট টুগেদারের মতো করি, যে যাতে সব ছাত্ররা, যে সবাইকে আমি তো একই ধরনের জিনিস শেখাই না, ওকে একরকম ওকে একরকম, এবং আমি চলে যাওয়ার পর যাতে আমার যে শিক্ষার যে ধারাটা এবং সবাই সবাইকে যাতে চেনে, ওই জন্য আমি কি করি বছরে একটা, সেটাতে হয়তো সবাই পার্টিসিপেট করতে পারে না, কিন্তু আমি চেষ্টা করি যে সবাইকে নিয়ে একটা বিভিন্ন জায়গায় যাওয়া, এবং তাতে ফ্যামিলিও এলাও থাকে। তাতে কি ফ্যামিলির সাথে একটা ঘোরাও হলো এবং একটা তবলা শেখাও হলো। একটা ব্যাপার যে গতানুগতিক যে প্রত্যেক সপ্তাহ আসছে শিখছে, এটা তো অ্যাকচুয়ালি গুরুমুখী বিদ্যা এবং গুরুর কাছে সান্নিধ্যে থেকে শিখতে হয়। হ্যাঁ, আমরা যেমন অশোকাউকে যখন পেয়েছিলাম দীর্ঘদিন, বা বুধনদাকে যখন পেতাম, আমি বুধনদার বাড়িতে প্রায় দিনের পর দিন থাকতাম, ওখানে খেতাম। আমার মনে আছে বুধনদার মা চা রুটি করে দিতেন সেই সকালে ভোরবেলায়, 4টের সময় যেতাম, খেতাম আর সারাদিন থাকতাম। তো এখনকার দিনে তো সেই সুযোগ হয় না, ওই জন্য আমি কী করি বছরে একটা, কখনো পুরী, দীঘা, বিভিন্ন জায়গায় হয়। সবসময় আমি ইয়ে করি না, গুরু হিসেবে থাকি না, কখনো আমার গুরুজিদেরও নিয়ে আসি। যেমন অশোক মৈত্র করতেন, স্বরাজবাবুকে নিয়ে করেছিলাম, আমাদের পণ্ডিত স্বপন চৌধুরীকে নিয়ে করেছিলাম। এখন বর্তমান গুরুজি যিনি, উনি এতই ব্যস্ত, আমি এই ইয়েটা দিয়েছি প্রস্তাবনাটা, উনি এখনও সময় করতে পারেননি, এত ব্যস্ত আর কি। আচ্ছা দাদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিশ্বের দরবারে পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় তুমি পৌঁছে গেছো, এবং কি মেসেজ পৌঁছাতে চাইছো আমাদের ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি যে তুমি? অবশ্যই। প্রথম কথা হচ্ছে এইটার শুরু করেছিলেন তো অনেক আগে থেকে। প্রথম বিদেশ জানি তোমাকে? প্রথম আমার জার্মানি, নেপালে প্রথম আমি গেছিলাম। ওখানে কাঠমান্ডুতে ভজন সমারোহ হয়েছিল, সেই কাঠমান্ডুতে আমি 3 দিনের একটা তবলার শো ছিল, সেখানে করেছিলাম, এবং একটা ওয়ার্কশপ ছিল। ওখানে অনেক নেপালি ছেলে, তারা ওখানকার বাসিন্দা, নেপালি একদম, মানে ইন্ডিয়া থেকে অনেকে গেছে চাকরি বাকরি, তারা নয়, অনেক নেপালি ছেলে আমার কাছে ওখানে তবলা শিখেছিল। তারও ছবি আমার কাছে আছে, সেটাও পেপারে বেরিয়েছিল। নেপালে গিয়ে আমি ওটা ওয়ার্কশপ করেছিলাম, সমস্ত পেপারে অনেক কিছুই পেপারে বেরিয়েছিল। তো যাই হোক, তো এই বিদেশ যাত্রা যেটা বলছি যে তবলাটাকে, সেটা আমি নতুন নই, অনেক আগে পণ্ডিত রবিশঙ্করজি এনারা তো করেই গেছেন, এবং ওনারা করেছেন বলেই আমাদের পথটা অনেক সহজ হয়ে গেছে। কারণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এতটাই রিচ যে অনেক ভারতীয়রাই বুঝতে পারে না। তো ওদের কাছে তো ওদের কালচারটা তো একটু মানে কুইক অ্যাকশন যেটা, সেটা তার ফলে কি রবিশঙ্করজি পরবর্তী ক্ষেত্রে আহমদজান থিরকুয়া সাহেব, আল্লাহ রাখা খান সাহেব, জাকির হোসেন, এনারা তো পরবর্তী ক্ষেত্রে অনেক নিয়ে গেছে। তার ফলে আমার পথটা অনেক সহজ হয়েছে। তো প্রথম আমি একটা ঘটনা বলি, আমি যে জার্মানিতে যে শহরে প্রথম আমি অনুষ্ঠান করেছিলাম, সেটা হচ্ছে স্টুটগার্ট, যেখানে আমার স্কুলটা খুলেছিলাম। সেই স্টুটগার্টে আমার তবলা শুনে, তবলার পরে ওটার ভিডিও ইউটিউবে রাখা আছে, হওয়ার পরে প্রায় কতক্ষণ, প্রায় বোধহয় 30-35 সেকেন্ড ক্ল্যাপ করেছিল। মানে আমি তবলা নিয়ে বসে আছি যে পরে ওইটা থামলে আমি বাজাবো আর কি, এরকম, এবং এত ফ্যান কাটা দিয়ে উঠছে। এটাই হচ্ছে ভারতীয় একজন সঙ্গীত শিল্পী। আবার রানীগঞ্জের আমাদের ছেলে, সে যখন বিদেশে জার্মানিতে গিয়ে তার তবলা শুনে 30 থেকে 35 সেকেন্ড মানে হাততালি, করতালি। কারণ আমি তবলার কিছুই জানি না, একজন শিক্ষার্থী, যেখানে ওই সব জায়গায় উস্তাদ জাকির হোসেন, পণ্ডিত স্বপন চৌধুরী, আমার গুরুজিরা বাজিয়ে এসছেন, সেখানে আমার তবলা শুনে এরকম হবে আমি ভাবতেই পারিনি।
তো ওইটা হওয়ার পরে এত ফ্যান হয়ে গেছিলো যে আমার তারপরে অনেকগুলো সেখানে প্রোগ্রাম ছিল, সুইজারল্যান্ডে ছিল, নেদারল্যান্ডে ছিল, হোল্যান্ডে, আমস্টারডামে আমার প্রোগ্রাম ছিল। তো ওরা টিকিট কেটে কেটে আমার অনুষ্ঠান যেখানে যেখানে হতো টিকিট কেটে কেটে আমার প্রোগ্রাম শুনতে যেত। তো ওখানে থিয়েটারে ফাডেন বলে একটা জায়গা আছে, বহু পুরনো, প্রায় 400 বছরে ওখানের থিয়েটারের একটা ব্যাপার আছে, যেখানে কারেন্ট এখনও ইউজ করা হয় না। জার্মানির মতো জায়গায় থিয়েটারে ফাডেনের কারেন্ট ইউজ হয় না, কোনো মাইক্রোফোন ইউজ নেই, প্রাচীন জায়গাটাই রেখেছে। এবং ওখানে অনেক আগে, যেটা শুনেছিলাম গল্প, 150-200 বছর আগে ওখানে পুতুল খেলা হতো, সেই পুতুল এখনও রাখা আছে। সেইখানে আমার তবলা শুনে ওখানে একজন ম্যাডাম ছিলেন, অনেক বয়স্ক, এই মুহূর্তে আমার নামটা মনে নেই, উনি আমাকে ওখানে বাজাবার জন্য বললেন যে তুমি যদি আমাদের এখানে একটু বাজাও। তো আমার ওখানের অনুভূতি এখনও মনে আছে, প্রায় 1 ঘন্টা আমি তবলা বাজিয়েছিলাম ওখানে, দারুণ ভালো লেগেছিল। এবং অনেক অনেক শ্রোতারা, অনেক ওখানেই অনেক ছাত্রপাত্র আমি পেয়েছিলাম। তুমি তো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে মানে বিদেশে গিয়েছো, সব থেকে স্মরণীয় হয়ে থাকবে কোন দেশ? ওটা তো বলা খুব মুশকিল, কারণ যেখানেই গেছি মানুষের ভালোবাসা পেয়েছি। যেমন থাইল্যান্ডে সালটা আমার মনে নেই, ওখানে প্রথম দুর্গা পুজো শুরু হয়, এখনও মন্দিরটা আছে। এবং আমি ওপেনিং করেছিলাম, আমাদের ভাস্বতী দি আমার দিকে নিয়ে গেছিলেন, আমি ছিলাম, রামকৃষ্ণকে আমি নিয়ে গেছিলাম, আমাদের সুব্রতোষ দেগরিয়া কিবোর্ডে ছিল। তো ওখানে তবলা বাজিয়েছিলাম প্রায় 3-4 দিন, মানে দুর্গা পুজো যেমন হয় সেখানে থাইল্যান্ডেও হয়েছিল। এবং ওখানের যে রাজা, উনিও নিমন্ত্রণ করেছিলেন, সেই রাজার জিনিসগুলো এখন এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, পরে একদিন আমি দেখাবো, আসলে ওগুলো বের করতে হবে, সব রাখা আছে। উনি আমাকে একটা মোহর দিয়েছিলেন থাইল্যান্ডে, বাইনা শুনে আমার একটা, ওইটা আমার এখনও রাখা আছে। তারপরে ওই যে বললাম গোল্ড মেডেল যেটা ডক্টর রমা চৌধুরী দিয়েছিলেন, ওটাও রাখা আছে, পরে কোনো দিন দেখাবো। আমি হঠাৎ করে আসা, আমি যেখানেই যাই হঠাৎ করেই মানুষের কাছে চলে যাই, তো আজকেও তাই। উজ্জ্বলদাকে শুধু ফোন করলাম, উজ্জ্বলদা তোমার বাড়ি আসছি, আর চলে এলাম। এবং আমরা আরেকটুখানি জানতে চাইছি, উজ্জ্বলদা এখন অবধি তুমি কার কার সাথে স্বনামধন্য শিল্পীদের সঙ্গে তো কাজ করেছো, তুমি তাদের সঙ্গে তবলা বাজিয়েছো, যেমন আমি আধুনিক গানে যদি বলি তাহলে শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে, শ্রীকুমার চট্টোপাধ্যায়ের সাথে অনেক বাজিয়েছি। তারপরে মাধুরী চট্টোপাধ্যায়, যিনি গানের জগতে ওই যে সবুজ বনবিথিকা, এই গানগুলোর যিনি ফেমাস, উনি খুবই ভালোবাসতেন। ওনার বাড়ি যখনই যেতাম আমাকে একটা করে, এই উজ্জ্বল এসছে, রূপা, ওর মেয়ের নাম রূপাদি। আমাদের অমৃতলাল বলে একজন হাত দেখতেন, ওনার একটা চ্যানেলও ছিল, ওনার চ্যানেলে আমি বাজিয়েছিলাম। তো রূপাদি ওখানে হোস্ট করতেন, তো ওই রূপাদি ওই রোল খাওয়াতেন আর কি। তো এই মাধুরী চট্টোপাধ্যায়, অনুপ জলটা, তো পূরবী দত্ত আমাদের নজরুল গীতির বিখ্যাত ছিলেন, ওনার সাথেও বাজিয়েছিলাম। এই মুহূর্তে অত নাম মনে নেই আমার। তারপরে আমাদের ক্লাসিক্যাল জগতে উস্তাদ সাহিদ পারভেজ সেতারে, তারপরে পণ্ডিত চন্দ্রকান্ত আপতে, উনি আমাদের টাটাতে উনি ছিলেন। এখানে একটা ছোট ঘটনা বলি, আমি তখন টাটা জামশেদপুর রেডিওতে আমি বাজাই, তখন ওখানে 10 বছর প্রায়। তুমি রেডিওতেও বাজিয়েছো? হ্যাঁ, এবং টেলিভিশনে তো বাজিয়েছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি রেডিওতে অ্যাপ্রুভড হলেই টেলিভিশন ডাকে নিজে থেকে, তো আমি রেডিওর অ্যাপ্রুভড আর্টিস্ট। তো আমি আরেকটা কথা এর মধ্যে বলে নিই, নাহলে আবার ভুলে যাব। এর মধ্যে কিন্তু উজ্জ্বলদার 3টি অডিও মানে আমরা অ্যালবাম দেখেছি, একটা রাগা মিউজিক থেকে, যেটা আগে সিম্ফনি ছিল, সেখানেও কিন্তু আমার একটা রেকর্ড ওনারা বের করেছিলেন, এবং সেটা প্রচুর চলেছিল, এবং সেটা আবার রিমডেলিং করে আবার সেকেন্ড টাইম বার করা হয়েছিল। তো তার কপি, তারপরে ওটার কপি আমার কাছে নেই। ওনারা তো প্রথমবারটাই জানান এবং দেয়, তারপরে কপিটা আমাকে বলেছিলেন, আমার যাওয়া হয়নি। তারপরে জার্মানি কোলন শহরে আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমার একটা রেকর্ড বার করা হয়। তারপরেও আরেকটা বেরিয়েছিল কলকাতা থেকে। এরকম 3টে আপাতত আমার সোলোর রেকর্ড আছে। এমনি এই যে তবলা যে বাজানোর একটা স্টাইল, নতুনত্ব, মানে আস্তে আস্তে সবকিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে। একদম। তো একটুখানি আমরা আরেকটা তবলা আমরা একটু শুনবো এখন, এই যে ধুন, হ্যাঁ, একটু যদি আমাদের একটু বুঝিয়ে দেন। একদম, যেমন চেঞ্জ তো হচ্ছেই, যুগের সাথে তাল মিলিয়েও চলতে হয়। যেমন আমরা যখন ছোটোতে আমি যখন শিখেছি বুধনদার কাছে, মানে কিশোর ভান্ডারী বা অশোক মৈত্রের কাছে, এবং এখন যার কাছে শিখছি তার চিন্তা ভাবনা অনেক পার্থক্য আমি দেখতে পাচ্ছি। এবং যেগুলো আগেকার দিনে অনেক কিছুই
লিখতে দিতেন না, বলতে দিতেন না, বা হয়তো সেই সময় ছোট ছিলাম বলে অনেক সময় গুরুরা অনেক কিছু খুলে বলতেন না, অনেক ভিতরের অনেক ব্যাপার আছে। এটা একটা সাধনার জিনিস, তো প্রচুর কষ্ট করে আমি যেমন এখনও 5-6 ঘন্টা রেয়াজ করি কখন? এভরিডে। সকালে আমার রেয়াজ একদম 6টা থেকে 12টা পর্যন্ত আমি এই ঘরে বসে এখনও রেয়াজ করি আমি। এমনকি একটা ঘটনা এখানে বলি, যে বিদেশে শব্দ করা মানা আছে, ওদের টাইম আছে জার্মানিতে। তো আমি তখন জানতাম না, প্রথম যখন জার্মানি যাই আমার 100 টাকা ফাইন হয়ে গেছিলো, 100 ইউরো। আমি তবলা বাজাচ্ছি, ঘরে কেউ নেই, আর উপরে একজন থাকতেন, উনি পুলিশ অফিসার ছিলেন। পরে ওনার ঘটনা পরে বলবো আমি, উনি আমার ফ্যান হয়ে গেছিলেন। উনি না জেনেই একটা কেস করেন, এবং তারপরের দিন একটা চিঠি আসে, এবং যার বাড়িতে আমি ছিলাম, রবি আঙ্কেল, অনেক বয়স, উনি কলকাতারই, বহুদিন ধরে ওখানে ইঞ্জিনিয়ার, এবং বহু বছর জার্মানিতেই আছেন, ওখানেই বিয়ে করেছেন, ওনার বাড়িতেই ছিলাম আমি। তো উনি বললেন, উজ্জ্বল তুমি তবলা বাজিয়েছো, এরকম একটা শব্দ করেছিল বলে একটা চিঠি চলেছে, 100 ইউরো তোমার ফাইন হয়েছে। আমি তো জানি না, বলছে না এখানে যখন তখন রেয়াজ করা চলে না, যখন তখন শব্দ করা চলে না, নিয়ম আছে। তা আমি কী করতাম, আমার তো তবলা ছাড়া আমি বাঁচতে পারবো না। আর সেইবারে বোধহয় গেছিলাম 3 মাসের জন্য, তো আমি 3 মাস থাকবো কী করে? তো আমি একটা বিভিন্ন জায়গায় ঘুরে, ওদের আন্ডারগ্রাউন্ড বাড়ি থাকে, মানে বাড়ি ওপরে, তার এরকম নয় যে একটা টাইম থাকবে সেই টাইমে আপনি বাজাতে পারবেন না, ওইভাবে তো রেয়াজ হয় না যে তুমি আমাকে বলে দিলে যে উজ্জ্বলদা 12টায় বসবে, কিন্তু এইটা একটা মুডের ব্যাপার। তো আর এইটা একটা প্রত্যেকদিন আমি যে সকালে রেয়াজ ছোট থেকে করে আসছি, এবং সকালে না বাজালে আমি আমার মনে হয় যেন কিছু করিনি। তা আমি ওরকম একটা গোপন ঘর খুঁজেছিলাম, ছোট্ট একদম, প্রায় বোধহয় 3 ফুট বাই 2 ফুট এরকম হবে, খুবই ছোট্ট। ওখানটাতে তবলা নিয়ে বসে আমি ঘন্টার পর ঘন্টা রেয়াজ করেছি, কারণ রেয়াজ ছাড়া আমি থাকতে পারবো না। ও পরে যখন বুঝতে পারে, তারপরেও উনি আমাকে এসে, যেদিন আমরা চলে যাই সেই দিন ও খুব লজ্জা পেয়েছিলেন, আমাকে একটা চিঠি লিখেছিলেন জার্মান ভাষায়, হ্যাঁ, এবং একটা 200 ইউরোর নোট ওই খামের মধ্যে ভরে আমার তবলার ব্যাগের উপরে রেখে উপরে দিয়ে চলে যান। এটা আমার এখনও মনে আছে, এই পাওনাটা, যে ওই জায়গায় যেখানে শব্দ করা মানা, সেখানেও আমি তবলা বাজিয়ে মানুষকে জয় করতে পেরেছি, যে তবলা এমন একটা সাবজেক্ট যেটা করলে মানুষের মন সুস্থ হয়ে যায় আর কি। বন্ধুরা, এইসব কথা শুনে কিন্তু আমাদের আরও মনে অনুপ্রেরণা জাগায়, এবং এই দেখতে পাচ্ছেন কঠোর পরিশ্রম করলেই কিন্তু, এই সাধনা করলেই কিন্তু তার ফল পাওয়া যায়, এবং সেই তার ফল আপনারা দেখতে পাচ্ছেন, একদম মুখোমুখি আমার কাছে রয়েছেন। এবং যারা নতুন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে? হ্যাঁ, একদম। এখনকার দিনে তো সবাই পড়াশোনায় এত ব্যস্ত, আমি তো প্রচুর শেখাই, আমার প্রায় অফলাইন অনলাইন মিলে প্রচুর 100-র উপর হবে স্টুডেন্ট আমার কাছে শেখে, দেশে বিদেশে। তো সবাই প্রায় শিক্ষার্থী। আমার কাছে যতজন শেখে সবাই কিন্তু রেয়াজ করে। ওই যে বলে না যে গুরু যদি রেয়াজ করে ঠিকঠাক, তাহলে তার ছাত্ররাও করবে, আর কেউ করতে বাধ্য। আমি সেইভাবে ওদের আজকে সেই সময় এসে আমরা উপস্থিত হয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন সবাই। এই রিসেন্ট রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছে, খুব ভালো বাজায় ওরা। ও অনিমেষ ধীবর, আর ও হচ্ছে সৌভিক ব্যানার্জি। হ্যাঁ, ওরা এই কাছেই থাকে বলে ওরা প্রায় সবসময় আমার কাছে থাকে। হ্যাঁ, তাছাড়া সান্নিধ্য একদম একদম। তারপরে রাহুল চ্যাটার্জি বলে আমার এক ছাত্র আছে, ও এখন বিদেশ যাচ্ছে। হ্যাঁ, ও খুব বিদেশে বাংলাদেশে ও খুব ভালো করেছে, এবং রবীন্দ্র ভারতীতে এখনও প্রফেসরের পেয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তবলা ডিপার্টমেন্টে। এমনি আমার যেমন স্বরূপ মণ্ডল বলে একজন আছে, ও দুর্গাপুরের নাচে ও খুব ভালো বাজায়, কত্থক নৃত্যে, এবং কত্থক নৃত্যে দুর্গাপুরের একটা এমনি করছে। এমনি প্রচুর ছাত্র আমার প্রতিষ্ঠিত, যেমন তাপস বলে একজন আছে আমাদের জ্ঞানভারতী স্কুলের মিউজিক টিচার। এমনি অনেক ছাত্র আমার তবলা নিয়েই আছে, এবং তবলা নিয়ে তারা প্রতিষ্ঠিত। তো আমি পরবর্তীতে বলবো যে পড়াশোনা তো করতেই হবে, তাছাড়া তো হবেই না। সাথে সাথে তবলা এটা একটা কি করে, এটা একটা থেরাপি আর কি। এইটা নিয়ে আমি নেপালেও গেছিলাম। নেপালে লাস্ট যেটা নেপালে গেছিলাম, তাতে পুনের 4-5 জন ডাক্তার ছিলেন। এবং তুমি হয়তো জানবে, আমাদের শরীরে 7টা চক্র আছে, সেই চক্রগুলো খারাপ হলে আমাদের বিভিন্ন রোগ হয়। তো এই যে তবলার সাউন্ডে হার্ট চক্র খুব ভালো হয়, যাদের হার্টের প্রবলেম আছে তাদের। এইটা নিয়ে আমরা রিসার্চ করতে গেছিলাম নেপালে, 3 দিন ছিলাম আমি, এবং অনেক ডাক্তার সাথে ছিল, এবং তারও ভিডিও আছে। এবং আমি তবলা বাজিয়েছিলাম, এবং সেখানে পরীক্ষিত অনেক হার্ট পেশেন্ট ছিল, তাদের তবলা শোনার পর তার আগে কী ইফেক্ট হয়েছিল, তার তবলা শোনার পর কী ইফেক্ট হবে।
সেইটা পরীক্ষার করা হয়েছিল সেখানে আর কি। সেই জন্যই আমি গেছিলাম, সেই সেমিনারে গেছিলাম আমি। তো তারপরে কি আমাদের তবলা তো আঙুল দিয়ে বাজে, তো অনেকেই জেনে থাকবেন যে জাপানে একটা চিকিৎসা পদ্ধতি আছে যেটাকে বলে অ্যাকুপ্রেশার পদ্ধতি, অ্যাকুপাংচার। শরীরের বিভিন্ন জায়গায় প্রেশার দিয়ে, অ্যাকুপ্রেশার পদ্ধতিটা বিভিন্ন প্রেশার দেওয়া হয় এবং আমাদের আঙুলের বিভিন্ন জায়গায় প্রেশার দিলে বিভিন্ন রকম রোগ ভালো হয়। তো তবলা যারা বাজায় তাদের অলরেডি তো অ্যাকুপ্রেশারেরই কাজ করছে। এখানে যখন আমরা বাজাচ্ছি না বা তা বা ধীরে ধীরে এগুলোতে হয়। ওই জন্য যারা দেখবে তবলা বাজায় তাদের সাধারণত মেন্টালি এবং ফিজিক্যাল অনেক দিন শরীর সুস্থ থাকে। মানে বলা খারাপ, আমার এইরকম মানে যতদিন আমার জ্ঞান হয়েছে আমার কোনো দিন শরীর খারাপ কিন্তু হয়নি। হবে না এরকম বলছি না, কারণ ভগবান না করুক আপনার। একদমই হ্যাঁ, মানে হয়নি আর কি। এমনি রিসেন্ট আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে, তো এরকম হয়। কিন্তু যারাই দেখবে বহুদিন, আমার গুরুজি এখন ওই স্বরাজ ভট্টাচার্য, ওনারও প্রায় 76-77 বছর বয়স, এখনও দেখেছি চারতলা বাড়ি, দু হাতে দুটো মানে জলের বালতি নিয়ে এখনও উপরে উঠে যায়। তারপরে আমার গুরুজিকে তো দেখছি, পণ্ডিত সুরেশ তালবারকার, অনেক বয়স কিন্তু এখনও পর্যন্ত গোটা পৃথিবী উনি তবলা নিয়ে ঘুরে বেড়ান। এই দিল্লি, এই নাসিক, এখনই ফোন করছি গুरुजी, अरे बाद में फ़ोन करना, अभी तो हम जा रहे हैं दिल्ली जा रहे हैं या नासिक जा रहे हैं, আমেরিকা जा रहे हैं। তো এরকম করে যাচ্ছে, মানে শরীর সুস্থ আছে বলে। স্বপন চৌধুরী অনেক বয়স হলো, আমেরিকায় থাকেন যিনি, এখনও দেশে আসছেন। এখনও দেখো, কেউ বলবে চেহারা দেখেই বুঝতে পারবে এটা রিসেন্ট ফটো, 78 প্রায় হতে চললো, কেউ বলবে না। তো শরীর মন ভালো থাকে মিউজিক করলে, যে কোনো লাইনে, যে কোনো আর্ট লাইনে যারা করবে, তা আমি বলবো পড়াশোনার সাথে সাথে আর্টটা করুক, ওটা বন্ধ করবেন না, এটাই আমি সব গার্জেনদের বলবো। তো বন্ধুরা অতি অবশ্যই ভিডিও দেখবেন আর প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল করুন, কারণ এই যে আপনারা এত সুন্দরভাবে উনি বললেন এবং আমাদের কতটা কার্যকারী, এবং আমরা সুস্থ থাকতে গেলে কিন্তু তবলা কতটা আমাদের শরীরের পক্ষে উপকার, স্বাস্থ্যকর। তো সব কিছুই জানলাম। এরপর কিন্তু উজ্জ্বলদাকে এক্ষুনি কিন্তু ছাড়বো না, উজ্জ্বলদার কাছ থেকে স্পেশাল কিছু আজকে আমরা কিছু শুনবো। উজ্জ্বলদা, আজকে স্পেশাল কি হবে? একটা দুটো জিনিস বাজাচ্ছি। একটা অনেক পুরনো একটা জিনিস, যেটা আমি ওই জার্মানিতে গিয়ে খুব পপুলারিটি যে ভিডিও, হ্যাঁ ওইটা হয়ে যাক দাদা, ওইটা একটু বাজাচ্ছি আমি। আজকে যখন উজ্জ্বলদাকে পেয়ে গেছি, উজ্জ্বলদার জীবনের সব কথা তো শুনলেনই, আর এইভাবেই কিন্তু পৌঁছে যাব রানীগঞ্জ, তার আশেপাশের সব জায়গায় স্বনামধন্য ব্যক্তিদের কাছে। আপনারা এতক্ষণ দেখলেন, অনেক অনেক ধন্যবাদ। প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল করুন, এবং আমরা অনুষ্ঠান শেষ করব কিন্তু উজ্জ্বলদার এই বাজনা দিয়ে। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে।
क्या बात क्या बात क्या बात। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল দা, তুমি এতক্ষণ আমাদের সময় দিলে তার জন্য। তুমি এইভাবেই বিশ্বের দরবারে রানীগঞ্জের নাম রোশন করে চলেছো এবং তুমি সুস্থ থাকো, ভগবানের কাছে এই প্রার্থনা। একদম, তোমাকেও ধন্যবাদ এবং তোমার চ্যানেলের শ্রীবৃদ্ধি হোক। আমি তোমার চ্যানেলটা দেখি, খুব ভালো লাগে এবং অনেক ইনফরমেশন পাই। চলতে থাকে এইভাবেই। বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন এবং দেখতে থাকুন গৌতমের সাথে। ধন্যবাদ, শুভরাত্রি।